অধ্যায় 3 ভগ্নাংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। অধ্যায় 3 ভগ্নাংশ নিয়ে যত প্রকার আলোচনা আছে সেটা আমরা দেখব। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় হর বলা হয়। তো ভগ্নাংশের ইংরেজি কি সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফ্র্যাকশন বলা হয়। তো ফ্র্যাকশন যেটা এটা আমাদেরকে জানতে হবে যে ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, কারণ বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে ইংরেজিটা অনেক সময় আসে, তাই আমাদেরকে বাংলার পাশাপাশি ইংরেজিটাও আমাদেরকে জানতে হবে। তো ভগ্নাংশ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার দশমিক ভগ্নাংশকে সাধারণ দশমিক পৌনঃপুনিক বলা হয়, আর সাধারণ ভগ্নাংশকে ভাগ করা হয়েছে আকৃতি অনুসারে সরল, জটিল, যৌগিক, আর গঠনগত বা প্রকৃতি অনুসারে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তো এটা আমরা নিচে গেলে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বলতেছি যে উপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হয় লব, আর নিচেটাকে বলা হয় হর বলা হয়। যেমন আমরা যে উপরে 1 আছে, এই 1 বলা হয় আপনার লব, আর নিচে যে 3 আছে এই 3টাকে বলা হয় হর বলা হয়। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে উপরের সংখ্যাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর বলা হয়। সেটা হচ্ছে কি আমরা সাধারণ ভগ্নাংশ মানে সামান্য ভগ্নাংশ ক্ষেত্রে। তো ভগ্নাংশের শ্রেণী বিভাগ আছে প্রকৃত দেওয়া আছে যেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত যেটা ইমপ্রপার ফ্র্যাকশন, আর একটা আছে মিশ্র যেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন বলা হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের ক্ষেত্রে উপরের সংখ্যাটা ছোট সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ দেখেন উপরে আছে 4, নিচে আছে 5, তাহলে উপরে একটা ছোট। অথবা দেখেন উপরে আছে 2, নিচে আছে 3, তাহলে উপরে একটা ছোট। উপরেরটা যদি ছোট হয় মানে লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যদি উপরেরটা বড় হয় আর নিচেরটা যদি ছোট হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, মানে লব বড় আর হর হচ্ছে গিয়ে ছোট। আর মিশ্র ভগ্নাংশ যেটা আছে ওইটা যে 2 সমস্ত 2 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1 যেভাবে বলা হয় এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ বলা হয়। সামনে একটা সংখ্যা থাকবে, ভগ্নাংশের পাশে একটা সংখ্যা থাকবে, সেটা বলা হয় মিশ্র, অর্থাৎ 2 সমস্ত 2 ভাগের 1 বলা হয়। তো সরল ভগ্নাংশ দেওয়া আছে এখানে। সরল ভগ্নাংশ হচ্ছে গিয়ে যে ভগ্নাংশের লব যে কোনো অখণ্ড সংখ্যা এবং হর যে কোনো স্বাভাবিক সংখ্যা তাকে সরল ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ সকলেই সরল ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ আমরা নর্মালি যে সকল ভগ্নাংশ আমরা আলোচনা করি বা যে সকল ভগ্নাংশ 6, 7, 8 অঙ্কগুলোতে আছে সেগুলোকে বলা হয় সরল ভগ্নাংশ বলা হয়। সেটা প্রকৃত হতে পারে উপরেরটা ছোট নিচেরটা বড়, অপ্রকৃত হতে পারে উপরেরটা বড় নিচেরটা ছোট, মিশ্র হতে পারে, যে কোনো হতে পারে, সেটা বলে সরল ভগ্নাংশ বলা হয়। তারপর আমরা যদি দেখি জটিল ভগ্নাংশ, যেটা লবে অথবা হরে অথবা উভয়ে যে কোনো একটা ভগ্নাংশ থাকে। মানে বলতেছে জটিল ভগ্নাংশ এইটা হচ্ছে গিয়া যে উপরে একটা ভগ্নাংশ থাকে থাইকা নিচে সংখ্যা আছে কি, মানে অনেক সময় দেখা যায় না যে কিছু কিছু অঙ্ক আছে দেখা যায় যে উপরে ভগ্নাংশ থাকে অথবা নিচে ভগ্নাংশ থাকে, ওইটাকে বলা হয় জটিল ভগ্নাংশ। অর্থাৎ লবের গড়ের মধ্যে ভগ্নাংশ থাকতে পারে অথবা হরের গড়ে অথবা উভয়ের মধ্যে ভগ্নাংশ থাকে। মানে এটা অঙ্কটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখেন মেন দাগটা হচ্ছে এই যে এইটা হচ্ছে মেন দাগ। তো উপরে 2/3 এটা হচ্ছে একটা ভগ্নাংশ লবের গড়, নিচে হরের গড় আছে 4/7 এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে। অর্থাৎ 2টা ভগ্নাংশ দেওয়া আছে, উপরে একটা নিচে একটা, মেন দাগটার মধ্যে, ওইটাকে বলা হয় জটিল ভগ্নাংশ। অথবা আপনি খেয়াল করে দেখেন যে প্রথমে দেখেন ভগ্নাংশের মেন দাগ হচ্ছে গিয়া যে উপরে 2/3 যেটা এটা হচ্ছে লবের গড়ে টান দিয়ে দেখেন নিচে আছে 2 এইটা। অর্থাৎ নর্মালি যদি ভগ্নাংশের মধ্যে যদি লবের গড়ে একটা ভগ্নাংশ থাকে অথবা হরের গড়ে ভগ্নাংশ থাকে সেটাকে জটিল ভগ্নাংশ বলা হয়। আর যৌগিক ভগ্নাংশ বলতেছে লবে অথবা হরে অথবা উভয় জায়গায় যে কোনো একটিতে নির্দিষ্ট কার্যবিধি অর্থাৎ যোগ অথবা বিয়োগের কাজ থাকে। মানে খেয়াল করে দেখেন এই যে এটা আমাদের যেমনের কাছে দেখেন যে এই যে দাগটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু মেইন দাগ। এর উপরে কিন্তু 2টা ভগ্নাংশ, নিচেটাকে বলা হয় 4 যে আছে 4টাকে বলা হয় হর। তাহলে উপরে যদি ভগ্নাংশ থাকে এবং এদের মধ্যে যদি যোগ বিয়োগ থাকে তাহলে সেটাকে বলা হয় যৌগিক ভগ্নাংশ। তাহলে নর্মালি সরল ভগ্নাংশ হচ্ছে আমরা যত ভগ্নাংশ দেখি সেটা হচ্ছে সরল ভগ্নাংশ। আর যদি যে হরের গড়ে যদি একটা ভগ্নাংশ থাকে অথবা লবের গড়ে অথবা 2টার মধ্যে থাকে তাহলে সেটা জটিল ভগ্নাংশ। আর যদি এমন একটা ভগ্নাংশ থাকে যে খেয়াল করে দেখেন এই যে উপরে এখানে যে 4 দেওয়া আছে এই 4টা কিন্তু হচ্ছে কি আপনার লব, আর নিচে যে হরের জায়গায় কিন্তু 2টা ভগ্নাংশ দেওয়া আছে, আবার মাঝখানে যোগও দেওয়া আছে। তাহলে ওই রকম যোগ বিয়োগ যদি থাকে তাহলে সেটাকে আমরা যৌগিক ভগ্নাংশ বলবো। তো
তো তারপর আমরা যদি খেয়াল করে দেখি হর নিয়ে সমহর আমরা চিনি, সেটা হচ্ছে কি নিচের হর, যেটা নিচে আমরা যদি উপরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর বলা হয়। হর যদি একই সংখ্যা থাকে তাহলে সেটাকে বলা হয় সমহর। অসমহর মানে কি, যদি হর যদি ভিন্ন থাকে, দেখেন একটা 3 একটা 5 একটা 4 আছে হর, তাহলে সেটা অসমহর বলা হয়। সমলব, উপরে যদি একই থাকে, উপরের সংখ্যাটাকে বলা হয় লব যদি একই থাকে, দেখেন সবগুলো 2, সেটাকে বলা হয় সমলব। আর যদি ভিন্ন ভিন্ন থাকে, যেমন দেখেন উপরে আছে 1, একটাতে আছে 3, একটা 7, তিনটা 3 রকম, তাহলে অসমলব বলা হয়। এইটাই দেশ। এখন রূপান্তর দেশে মৌলিক ভগ্নাংশ দেওয়া আছে। মৌলিক ভগ্নাংশ আপনি দেখেন এ জাতীয় ভগ্নাংশ হর 10-এর গুণিতক। মৌলিক ভগ্নাংশ হচ্ছে কি, যে ওই নিচে যে হরটা থাকবে এটা 10 দ্বারা ভাগ যায়, সেটাকে মৌলিক ভগ্নাংশ বলা হয়। তাহলে মৌলিক ভগ্নাংশ এ জাতীয় ভগ্নাংশের হর 10-এর গুণিতক মানে 10 দ্বারা আপনি ভাগ দিতে পারবেন। নিচে যে হরটা থাকবে 10 আছে বা 100 দেখেন, অথবা 1000 আছে, আপনি 10 দ্বারা ভাগ দিতে পারবেন। সমতুল মৌলিক ভগ্নাংশ এ জাতীয় ভগ্নাংশের হর 2 বা 5-এর গুণিতক দিয়ে গঠিত। তাহলে সমতুল ভগ্নাংশ আপনি খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন 5, 10, 20, 50, 80, 25, তাহলে এই জাতীয় ভগ্নাংশের হর 2 অথবা 5 দ্বারা ভাগ যায়। দেখেন আপনি এখানে সবগুলোর আপনি 5 দ্বারা ভাগ দিতে পারবেন। তাই যেহেতু 5 দ্বারা ভাগ যায় সবগুলোকে, তাই সমতুল মৌলিক ভগ্নাংশ বলা হয়। আবার বলতেছি, মৌলিক ভগ্নাংশ উপরে ছিল সেটা হচ্ছে 10 দ্বারা ভাগ যায়। সমতুল মানে হচ্ছে কি 2 দ্বারা ভাগ যাইব অথবা 5 দ্বারা আপনার ভাগ যাব, মানে হরে ভাগ করতে পারবেন। তাহলে এখানে সবগুলো দেখেন হর নিচে যে আছে 5, 10, 20, 50, 80, 25 সবগুলো 5 দ্বারা ভাগ যায়, তাহলে এটাকে বলা হয় গুণিতক। যেহেতু 5 দ্বারা ভাগ যেতেছে তাই সমতুল মৌলিক ভগ্নাংশ বলে। অন্যান্য ভগ্নাংশ দেওয়া আছে, যে সকল ভগ্নাংশ মৌলিক বা সমতুল বিভিন্ন হতে পারে, সেটা দেখেন এখানে 7, এটা 3, এটা 14 ভিন্ন জাত, সেটাকে বলা হয় অন্যান্য ভগ্নাংশ। এগুলো তেমন আসে না, তবে আপনি দেখে রাখেন এগুলো না আসলো। দশমিক ভগ্নাংশ আছে 10 বা 10-এর কোনো গুণিতক, যেমন 100, 1000 এরকম হলে তাকে দশমিক ভগ্নাংশ, অর্থাৎ 10 দ্বারা যদি ভাগ যায় সেটাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। সমতুল দশমিক ভগ্নাংশ বলতেছে যে সকল দশমিক ভগ্নাংশের মান সমান তাদেরকে বলা হয় সমতুল ভগ্নাংশ বলা হয়, দশমিক ভগ্নাংশ। আপনি খেয়াল করেন 0.24, পরটা হচ্ছে 0.240, পরটা হচ্ছে 0.2400। আমরা জানি যে দশমিকের ক্ষেত্রে সবার শেষে শূন্যর কোনো দাম নাই। তাহলে 0.24 পরে যদি আপনি একটা শূন্য দেন, 0.24 একটা শূন্য, অথবা 0.24 দিয়ে যদি 2টা শূন্য দেন, 3টা শূন্য, 5টা শূন্য, 10টা শূন্য দেন, তারপরে সেই শূন্যগুলো কোনো ভ্যালু নাই, শুধু মান হবে 0.24। তাই বলতেছে যে এখানে শেষে একটার মধ্যে 0.24, একটা 0.240, একটা 0.2400 হোক না কেন, 3টা 3 রকম হলেও কিন্তু এটার মান হচ্ছে কিন্তু একই 0.24, শূন্যর কোনো ভ্যালু নাই। তাই যে সকল দশমিক ভগ্নাংশের মান সমান তাকে সমতুল বলা হয়। এখানে কিন্তু সবই সমান 0.24। সদৃশ দশমিক ভগ্নাংশ, দশমিক বিন্দুর পরে যে সকল দশমিক ভগ্নাংশের সমান সংখ্যক অংশ থাকে তাদেরকে বলে সদৃশ বলে। দেখেন দশমিক পরে 3 ঘর আছে, 5, 6, 7, এটাও 0.345 3 ঘর আছে, মানে দশমিক পরে সংখ্যা কয়টা আছে, অঙ্ক কয়টা আছে, 3টা আছে, তাই সেটাকে বলা হয় সদৃশ দশমিক ভগ্নাংশ। একই দশমিক পরে একই সংখ্যা থাকে, মানে সমান সংখ্যা থাকলে কি, সমান অঙ্ক থাকলে কি, যেমন দশমিক পরে 3টা অঙ্ক আছে, এটাও দশমিক পরে 3টা অঙ্ক আছে, সদৃশ বলা হয়। তো এদিকে আপনার যদি খেয়াল করে দেখেন যে সসীম দশমিক ভগ্নাংশ আছে, এগুলো তেমন আসে না, তবে আমরা একটু দেখে রাখি যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর সসীম সংখ্যক অঙ্ক থাকে তাকে বলে সসীম দশমিক। মানে হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখেন যে এখানে খেয়াল করেন 0.75, পরে কি আর কোনো ডট 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 দিয়ে বলছে যে অসীম পর্যন্ত নিচ্ছে না, তাহলে সেটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। যদি দশমিকের পরে সসীম সংখ্যক অঙ্ক থাকে, মানে নির্দিষ্ট সংখ্যক থাকে, ঠিক আছে, সসীম মানে কি, দেখেন 0.52, মানে এখানে কিন্তু নির্দিষ্ট দশমিকের পরে 5 আর 2 আছে, ডট ডট দিয়ে অসংখ্য বলে নাই, তাই সেটা সসীম। আর অসীম হলে দেখেন এখানে 0.333 ডট 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 দিয়ে রাখছে, মানে আরও আছে বোঝাইতেছে, তাই মানে কি এটা অসীম। এটা বলতেছে যে অসীম দশমিক ভগ্নাংশ। পৌনঃপুনিক, এখানে দেখেন পৌনঃপুনিক নিয়ে আলোচনা করা হয়েছে। পৌনঃপুনিক অথবা আবৃত, যেটা আছে রিপিটেড
দশমিক ভগ্নাংশ। যে সমস্ত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর এক বা একাধিক দশমিক অঙ্ক সুনির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্তি হয় তাদেরকে বলে আবৃত দশমিক ভগ্নাংশ। এটা আরেকটা নাম হচ্ছে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। দেখেন দশমিক করে 3 3 3 3 3 রিপিট আইতেছে 3 3 বারবার পুনরাক্রমে পুনরাবৃত্তি হইতেছে, একই সংখ্যা বারবার রিপিট হইতেছে, সেটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক বলা হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেয়া আছে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ দেয়া আছে, মিশ্র আবৃত, এগুলো লাগে না, ঠিক আছে, বিশুদ্ধ এগুলোর দরকার নেই, আমাদের লাগবে যে অঙ্কটা লাগবে। এবার আসেন আমরা অঙ্কে আসি। খেয়াল করে দেখেন যে এখানে দেয়া আছে, আমরা যদি খেয়াল করি এই যে এইটা আপনি খেয়াল করে দেখেন, এটা যদি আপনি খেয়াল করেন তাহলে উৎপন্ন লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। আচ্ছা আমরা যদি খেয়াল করে দেখি যে পৌনঃপুনিক বিষয়টা যেটা, এটা 3-এর উপরে আপনি দেখেন একটা টান দেওয়া আছে, এই টানও থাকতে পারে অথবা ফুটা থাকতে পারে, দশমিকও থাকতে পারে, ভিন্নভাবে থাকতে পারে, কিন্তু ঠিক আছে এইখানে কিন্তু টান দেওয়া আছে, মানে এই যে এখানে দেখেন 3.25 উপরে কিন্তু ডট ডট দুইটা দশমিক দেওয়া আছে, ওই দুইটা মানে দশমিকটাকে বলা হয় পৌনঃপুনিক বলা হয় কি। তো এখানে এটা না দিয়ে এটা এখানে আপনার টান দেওয়া দিচ্ছে কি, আচ্ছা যা হোক একই কথা। তো নিয়ম হচ্ছে যতটা পৌনঃপুনিক থাকবে ততটা নয়, যেহেতু 3-এর উপর পৌনঃপুনিক, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই একটা 9 দিলাম। আর দেখেন দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে 2, তাই দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে যারা দশমিকের, সেটার জন্য 0 দেবো, একটার জন্য একটা 0, দুইটার জন্য দুইটা 0। পরে পুরা সংখ্যাটা আমরা লিখবো উপরে তো আমরা 0 2 3, তা আমরা তো 0 লিখতে পাই না, তাই আমরা 2 3 মানে 23 লিখবো। তারপর আমরা বিয়োগ দিব, বিয়োগ দিয়ে আমরা মানে পৌনঃপুনিক ছাড়া বিয়োগ দিব, পৌনঃপুনিক ছাড়া হচ্ছে 0 2 সিরিয়াল অনুসারে, তাহলে 0 2 মানে 2 2 বিয়োগ দিলাম, তাহলে 23 থেকে 2 গেলে 21, আর নিচে আছে 90, কাটাকাটি করছে 3 দ্বারা, 3 7 21, 3 10 3 30 90, এইটা। তা আমরা আরেকটু নিচে যাই, আমরা সহজে বুঝতে পারবো এগুলো কিভাবে করে, ঠিক আছে, তাহলে আমাদের মানে একটা ধারণা হবে। আরেকটু যদি আমরা দেখি উপরে কোনো জায়গায় আছে কিনা, আমরা দেখি যে মানে বিশ্লেষণ করেছে কিনা, বাংলাটা দেখাইছে কিনা। একটা জিনিস লক্ষ্য করেন 3.234 দেওয়া আছে, তাহলে দেখেন 3 এবং 4-এর উপর কিন্তু টান দেওয়া আছে, মানে কি 3 এবং 4-এর মধ্যে পৌনঃপুনিক আছে। তাহলে পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার মধ্যে? 2টা সংখ্যা। যতটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক থাকবে ততটা 9, যেহেতু 2টা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক তাই 2টা 9, 3টা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক থাকলে 3টা 9, 4টা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক থাকলে 4টা 9, যেহেতু 2টা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক তাই নিচে আমরা 2টা 9 দিলাম। পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে সংখ্যা আছে কটা? একটা, 2, যে এই 2 হচ্ছে কি আপনার দশমিকের পরে কিন্তু পৌনঃপুনিক না, তাই দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে আছে একটা সংখ্যা, তাই আমরা একটা 0 দেব। যদি 2টা সংখ্যা থাকতো 2টা 0 দেব, 3টা সংখ্যা থাকলে 3টা 0 দেব। যেহেতু পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে 2 আছে মাত্র, যেটা আছে এটা পৌনঃপুনিক না, তাই দশমিকের পরে, তাই দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে পৌনঃপুনিক না অতটা 0। প্রথমে আমরা বলছি যতটা পৌনঃপুনিক, যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক ততটা 9, আর পৌনঃপুনিক না কিন্তু দশমিকের পরে সংখ্যা যতটা অতটা 0, একটা যেহেতু আছে 2 তাই একটা 0। পরে পুরা সংখ্যাটা আমরা লিখব 3 2 3 4, লিখলাম 3 2 3 4, উপরে লিখলাম পুরা সংখ্যাটা, দশমিক টশমিক পৌনঃপুনিক সব বাদ নর্মালভাবে লিখব। এখন এটা থেকে আমরা পৌনঃপুনিক ছাড়া আছে কি সিরিয়াল অনুসারে 3 এবং 2 পৌনঃপুনিক ছাড়া, দশমিক না পৌনঃপুনিক ছাড়া, মানে 3 এবং 2 মানে 32, তাহলে আমরা এই 32টা আমরা বিয়োগ দেব, ঠিক আছে। প্রথম আমরা বলছি কি যতটা পৌনঃপুনিক ততটা 9, 2টা 3 এবং 4 মানে 2টা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক তাই 2টা 9, আর দশমিক এর পরে পৌনঃপুনিক ছাড়া আছে একটা শুধু অঙ্ক, সেটা হচ্ছে 2, তাই যতটা থাকবে অতটা 0, যেহেতু একটা আছে তাই একটা 0। পরে নর্মালি পুরা সংখ্যাটা আমরা লিখব 3 2 3 4, পুরা সংখ্যাটা লিখব, লিখে আমরা বিয়োগ দেব পৌনঃপুনিক ছাড়া সিরিয়াল অনুসারে। আমরা দেখলাম যে 3 এবং 2 সিরিয়াল অনুসারে, মানে আমরা দেখতেছি যে পৌনঃপুনিক ছাড়া মানে 3 এবং 2, দশমিক লাগবে না, 3 এবং 2, তাহলে কি 32, এই 32টা আমরা বিয়োগ দিয়ে দেব। তাহলে বিয়োগ দিলাম, দিয়ে এখানে লিখলাম নিচে 990, এরপরে কাটাকাটি করলে কাটাকাটি করে ছোট বড় করলাম কি, এইটা এখানে দিচ্ছে। নিচে কোনটি প্রকৃত ভগ্নাংশ? তো আমরা জানি 5/6 যেটা, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেটা হচ্ছে কি আপনার উপরেরটা ছোট থাকে সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ, মানে লব ছোট।
বলছে 0.2কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা, হ্যাঁ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যাবে। উত্তর এসে এটা দেওয়া আছে। কীভাবে আমরা প্রকাশ করব, ওই এটা এখানে দেওয়া আছে যে কীভাবে প্রকাশ করছে, এটা ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। তো নর্মালি আমরা চিন্তা করি যে আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে এটা খেয়াল করে দেখেন, এখানে এরা যেভাবে নিয়মটা দেয় আমরা এই নিয়মটা ফলো করব না। আমরা নবম দশম শ্রেণীর ক্ষেত্রে যে এক অধ্যায়ে যে পৌনঃপুনিক দেওয়া আছে ওইটা আমরা ফলো করতেছি। নিয়মটা হচ্ছে কি যে দেখেন এটা 0.2 পৌনঃপুনিক অথবা 0.3 পৌনঃপুনিক একই নিয়ম। দেখেন পৌনঃপুনিক কয়টা, পৌনঃপুনিক হচ্ছে গিয়ে একটা সংখ্যার মধ্যে, তাই আমরা নিচে লিখবো 9 লিখবো। এই যে 9 লিখছে, এটা দেখার দরকার নাই, এটা আমার দরকার নাই, এরা ভাঙ্গে লিখছে। যত আর পৌনঃপুনিক ততটা হচ্ছে 9, যেহেতু একটা পৌনঃপুনিক তাই একটা 9। দশমিকের পরে কোনো সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া নাই, তাই আমরা 0 দেবো না, শুধু 9। তাহলে পুরা সংখ্যাটা লিখবো, পুরা সংখ্যা হচ্ছে 3। তারপর পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকলে এটা বিয়োগ দেবো, পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই তাই বিয়োগ দিলাম না, তাই 3/9। এটা হচ্ছে নিয়ম। যদি না বুঝেন তাহলে আমরা আরেকটা দেখাই। এখানে দেখেন 2.53, আমরা বলতেছি যে ওই নিয়মটা এখানে যে নিয়মটা আছে এই নিয়মটা আমরা ফলো করব না, আমরা সহজ নিয়মটা ফলো করব যেটা নবম দশম শ্রেণী বই আছে। তো এখানে দেখেন 2.5325, এই সংখ্যাটা দেখেন 2.5325। দেখেন 2 এবং 5-এর মধ্যে পৌনঃপুনিক আছে, তা আমরা বলছি যতটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক অতটা 9 লিখবো নিচে। যেহেতু 2 এবং 5 দুইটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক, তাই নিচে আমরা 2টা 9 লিখছি। পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে সংখ্যা আছে দেখেন 2টা, 5 এবং 3। পৌনঃপুনিক না কিন্তু দশমিকের পরে, তাহলে 2টা আছে যেহেতু তাই 2টা 0, যতটা থাকবে অতটা 0 লিখবো। এখন পুরা সংখ্যাটা আমরা লিখবো, দশমিক পৌনঃপুনিক সব বাদ দা নর্মালভাবে 25325, এটা লিখলাম 25325। এখানে দশমিক হবে না, পৌনঃপুনিক হবে না। তারপর আমরা বিয়োগ দেবো, বিয়োগ দেওয়া পৌনঃপুনিক ছাড়া যত সংখ্যা থাকবে এটা বিয়োগ দেবো, পৌনঃপুনিক ছাড়া। পৌনঃপুনিক ছাড়া দেখেন আছে 253, সিরিয়ালভাবে দেখেন 253, দশমিক দেখা লাগবে না, দশমিক লাগবে না। তাহলে সিরিয়ালভাবে পৌনঃপুনিক ছাড়া আছে 253 মানে 253, এটাকে আমরা বিয়োগ করে দিয়ে দেবো। এখন এখানে বিয়োগ করে যা হবে সেটাই তো উত্তর। কি করছি, এক কয়টা পৌনঃপুনিক, 2টা পৌনঃপুনিক, তাই 2টা 9। 2 দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 2টা, তাই 2টা 0। পরে 3 নাম্বার পুরা সংখ্যাটা আমরা দশমিক পৌনঃপুনিক ছাড়া উপরে লিখব। তারপর আমরা বিয়োগ দেব পৌনঃপুনিক ছাড়া, দশমিক না কিন্তু দশমিকে আমাদের দরকার নাই, পৌনঃপুনিক ছাড়া আছে 253, সিরিয়ালভাবে আমরা লিখে বিয়োগ করে দিয়ে দেবো, 253 বিয়োগ করে দিয়ে দেবো। এখানে সবগুলো এই নিয়মে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি চেষ্টা করলে পারবেন। 1.100 এর সাধারণ ভগ্নাংশ কত? সাধারণ ভগ্নাংশ করেন, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তাই 100 হবে। মনে রাখতে হবে দশমিকের পরে যতটা সংখ্যা 1 দিয়ে ততটা 0। যেহেতু দশমিকের পরে 1 এবং 6 দুইটা সংখ্যা আছে তাই 1 দিয়ে দুইটা সংখ্যা দেবো। যদি 3টা সংখ্যা থাকতো তাহলে 1 দিয়ে 3টা 0 লাগবো। তারপর উপরে যেটা আছে এটা লিখে দেবো দশমিক ছাড়া 116। এখন ভাগ করে দেন, ভাগ করে আপনি ভাগ করেন 29/25, ভাগ করে দেখলেন এক সমস্ত 25 ভাগে 4 আছে, তো আপনি বলে দেবেন যে এইটাই হচ্ছে উত্তর। সবচেয়ে ছোট ভগ্নাংশ নির্ণয়, হ্যাঁ এটা পরীক্ষা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। আগে এগুলো যত আলোচনা করছি তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এইটা। আচ্ছা এখানে আমরা না গিয়ে আমরা নিচে যাই, একটা দেখি প্রশ্ন দেখি, তাহলে আমরা খেয়াল করবো যে এটা কীভাবে নির্ণয় করতে হয়। 18 নম্বরটা দেখি। বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখানে দেখেন ক আমাদের লাগছে 5/6, খ 12/15, গ 11/14, ঘ 17/21 দিয়ে আছে। বলছে এই যে ভগ্নাংশ 4টা দিলাম এর মধ্যে কোনটা সবচেয়ে ছোট, অথবা আইতে পারে কোনটা সবচেয়ে বড়, এরকম প্রশ্ন আসে কি? তো নিয়মটা কি দেখেন, নিয়মটা হচ্ছে প্রথমে আগে একটা তুলনা করবেন। কিভাবে আপনি খেয়াল করে দেখেন, এই যে এই দুইটা ভগ্নাংশটা শুধু নেন, নিয়ে কোনাকুনি গুণ করেন। কীভাবে কোনাকুনি গুণ? এই যে এখানে স্টেপ 1 লেখছে, দেখেন ভগ্নাংশ লেখছে 5/6, ভগ্নাংশটা লেখছে এখানে একটা প্রথমটা যেটা, আর 2 নাম্বারটা যেটা খ যেটা 12/25, এটা লিখলাম 12/25। এখন কোনাকুনি গুণ করেন, দেখেন কোনাকুনি গুণ করলে 5 আর 15, এই কোনাকুনি গুণ করলে 5 15 75, আর 6 আর 12 গুণ করলে 6 12 72। এখন এটার মধ্যে আপনি খেয়াল করে দেখেন কোনটা ছোট, 75 ছোট নাকি 72 ছোট? অবশ্যই 72 ছোট। তার মানে আপনি বুঝবেন যে ওই এইটা হচ্ছে কি আপনার 12/15 যেটা, এইটা হচ্ছে কি আপনার ছোট, ঠিক আছে? আপনি আবার বলতেছি যে আপনি কোনাকুনি গুণ করবেন, গুণ করে উপরে বসাবেন। তখন 5-এর সাথে 15 কোনাকুনি গুণ করছি, গুণ করে ওই উপরে বসাই দিছি।
আর 6-এর সাথে 12 গুণ করে এই 12 যে উপরে যেটা আছে এটার উপরে বসাইতে দেব। তাহলে এটার মধ্যে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 72 ছোট, তাই 72 যেহেতু ছোট তাই এই 72টা আমরা পাইছি 12/15 উপরে পাইছি, তাই আমরা বলবো যে 12/15 যেটা এটা ছোট, এই ছোটটা নেব। যেহেতু আমরা ক্ষুদ্রতম বলছে, যদি বড় বলতো তাহলে বড়টা নিতাম। তাহলে ক্ষুদ্রতম বলছে যেহেতু আমরা দুইটার মধ্যে ছোটো পাইছি 12/15, তাহলে এটা নেব। এখন দেখেন আবার 12/15 লিখবো, আর পরে গ নাম্বার অপশন আছে 11/14 যে আছে এটা লিখবো। এখন এই দুইটার মধ্যে আবার আমরা কোনাকুনি গুণ করব। 12 আর 14 গুণ করে কোনাকুনি গুণ করে উপরে বসাই দেবো। 12 আর 14 গুণ করলে 168, আর 15 আর 11 গুণ করলে কোনাকুনি বসাই দেবো 165। এখন খেয়াল করেন এই দুইটার মধ্যে ছোটো কোনটা পাইলেন? 165 পাইলেন ছোটো। তাই যেহেতু 165 ছোটো পাইলেন, তাহলে 165 পাইছে কোন ভগ্নাংশ থেকে? 11/14 থেকে। তাই 11/14 থেকে আমার ছোটো ভগ্নাংশ যেটা এইটা। তো আমরা এটা নিলাম। তারপর এখন আমার কাজ হচ্ছে কি, এইটা আমরা এখন নিয়ে আমরা 4 নাম্বার অপশনে যাব। তাহলে আবার আমরা যদি এখন সবচেয়ে ছোটো পাইছি আমরা কত? 11/14, তাহলে আমরা লিখলাম 11/14 লিখলাম এখানে। আর ওই যে ঘ নাম্বারের যে অপশনটা 4 নাম্বারটা 17/21 এইটা আমরা লিখলাম। লিখে আবার কোনাকুনি গুণ করলাম, গুণ করে দেখলাম 231, আর এটা গুণ করে দেখলাম 238। এটার মধ্যে কোনটা ছোটো পাইলাম? 231। তাহলে 231 ভগ্নাংশ কোনটাতে পাইছি? 11/14। তাই 11/14 ভগ্নাংশ হচ্ছে সবার চেয়ে ছোটো, তাই উত্তর বলবো যে 11/14। এভাবে আমরা ছোট অথবা বড় হইলে বড়টা আমরা নির্ণয় করব। আরেকটা দেখেন কোন সংখ্যাটি ক্ষুদ্রতম সেটা নির্ণয় করতেছে। তাহলে আপনি প্রথমে দুইটা অপশনের পাশাপাশি লিখবেন। আমরা লিখলাম 1/11 আর 3/31 লিখলাম, মানে 11/1 লিখলাম আর 31/3 লিখলাম। কি আমরা প্রথমে দুইটা অপশন নিয়ে আমাদের কাজ করব। তো কোনাকুনি গুণ করে উপরে দেবো। 1 আর 31 গুণ করে উপরে বসাবো 31, 11 আর 3 গুণ করে উপরে বসাবো 33। তাহলে এই দুইটার মধ্যে কোন সংখ্যাটা বড় পাইলাম? ছোটো পাইলাম। 31 ছোটো পাইলাম। যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা তাই আমরা ছোটোটা নেব, আর যদি বড় বলতো তাহলে বড় সবসময় বড়টা নিতাম, বৃহত্তম সংখ্যা হলে বড়টা নিতাম। যেহেতু ক্ষুদ্রতম বলছে তাই আমরা ছোটোটা নেব। তাহলে আমরা যেহেতু 31 ছোটো পাইছি, তাহলে 31 পাইছি কোন ভগ্নাংশ থেকে? ওই যে 11/1 যারা এটা থেকে। তাহলে এইটা হচ্ছে এই দুইটার মধ্যে ছোটো। তাহলে এখন 11/1টা লিখবো, আর গ নাম্বার যে অপশন আছে 21/2 এইটা নিব। নিয়ে আবার কোনাকুনি গুণ করেন। 21 × 21, 11 × 2 = 22। তাহলে কোনটাকে আপনি ছোটো পাইছেন? 21 ছোটো পাইছেন। তাহলে 21 আসছে কোথা থেকে? 11/1। এইটাকে আমরা আবার নিব, নিয়ে আবার লিখবো 11/1। আর 4 নাম্বার যে অপশনটা আছে সেই 4 নাম্বার অপশনটা আমরা নেব। 4 নাম্বার অপশনটা কী লিখছে দেখেন, 0.02 দেওয়া আছে। এটাকে আমরা ভগ্নাংশ লিখব। কীভাবে লিখব? দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে 2টা সংখ্যা আছে, যেহেতু 0 আর 2, দশমিকের পরে 2টা অঙ্ক আছে 0 এবং 2, তাই 1 লিখে আমরা মানে 2টা 0 দেব। আর উপরে আমরা মেন সংখ্যাটা লিখবো 002। যেহেতু 0 দাম নাই তাই আমরা শুধু 2 লিখে দিলাম। কোনো একটা ভগ্নাংশকে আমরা নর্মালি লিখতে গেলে নিয়ম হচ্ছে কি, যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। দশমিকের পরে যদি সংখ্যা থাকে একটা, তাহলে 1 দেয় 1টা 0, 2টা থাকলে 1 দেয় 2টা 0, 3টা থাকলে 1 দেয় 3টা 0। যেহেতু দশমিকের পরে 2টা সংখ্যা আছে 0 আর 2, তাই আমরা 1 দেয় 2টা 0 দিলাম আমরা। আর উপরে আমরা মূল সংখ্যা পুরোটা লিখে দেবো, দশমিক বাদে 002। তো 002 তো লিখবো না, শুধু 2, এখানে 2 লিখছি। এখন ওই যে আমরা পাইলাম ছোটো পাইছিলাম কোনটা? 11/1। আর এখন এই 0.02 ভগ্নাংশ মানছি 100/2 যেটা। এখন কোনাকুনি গুণ করেন, 100 × 100 আর এদিক দিয়ে গুণ করেন 11 × 2 = 22। তাহলে কোনটা সবার ছোটো পাইছেন? এখন 22 যেটা ছোটো পাইছি, 100 তো বড়। তাহলে 22টা পাইছি আমরা কোন ভগ্নাংশ থেকে? 100/2। 100/2 আমরা পাইছি কোথা থেকে? ওই 0.02 থেকে। তার মানে এইটা হচ্ছে সবার ছোটো। এভাবে আপনাকে এই অঙ্কগুলো সবগুলো আপনি করতে হবে, ঠিক আছে? কোনটা ক্ষুদ্রতম যদি বলে, এই একটাই নিয়ম, আপনি এই নিয়মে আপনি করতে পারবেন, সবগুলো অঙ্ক আপনি করবেন, ঠিক আছে? আরেকটা নিয়ম দেখাই দিই, সেটাও আপনি দেখতে পারেন। নিয়মটা হচ্ছে এইটা, যে আমরা যদি এইভাবে না করি তাহলে কীভাবে করি? তাহলে এক কাজ করেন, 3 রে 5 দ্বারা ভাগ করেন। 33 নম্বরে দেখেন নিচে কোনটা ছোটো, নিচে কোনটা ছোটো যদি বলছে, তাহলে আমরা 33 নম্বর যদি দেখি নিচে কোনটা ছোটো, তাহলে 3 রে 5 দ্বারা ভাগ করেন। 3 রে 5 দ্বারা ভাগ দিলে 0.60। তারপরে অপশন খ হয়েছে 3 রে 17 দ্বারা ভাগ করেন। অপশন গ 3 রে 8 দ্বারা ভাগ করেন। অপশন ঘ 3 রে 11 দ্বারা ভাগ করেন। তাহলে দেখেন এখানে 0.6, আইডা হচ্ছে 0.1, আইডা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.2। তাহলে দশমিকের পরে কোন সংখ্যাটা ছোটো? দশমিকের পরে 6 এটা বড়, দশমিকের পরে 1 এটা ছোটো, দশমিকের পরে 3 এটাও বড়, দশমিকের পরে হচ্ছে 2 এটাও বড়, সবচেয়ে ছোটো হচ্ছে 0.1। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে ছোটো। এভাবে আপনি করতে পারেন।
অনেক নিয়মে করা যায়। আমরা যে উপরে একটা নিয়ম বলছি সেই নিয়মটা আপনি করতে পারেন যে গুণ করে করে সেটাও, অথবা আপনি সহজভাবে বলতে পারেন যে কোন সংখ্যাটা ছোট এটা বার করার নিয়ম হচ্ছে কি ভগ্নাংশ তো দেওয়া আছে, আপনি ভাগ করে দিন। 3 রে 5 দ্বারা ভাগ করলে 0.60, 3 রে 17 দ্বারা ভাগ করলে 0.17, এভাবে আপনি ভাগ করেন। ভাগ করার পর দেখবেন দশমিকের পরের সংখ্যাটা এটা কি ছোট কোন না বড়, দেখেন দশমিক পরে 6, দশমিক পরে 1, 3, 2, তাহলে কোনটা সবচেয়ে ছোট পাইছি, দশমিক পরে 1 এটা। আর যদি এমন হয় যে সবগুলো দশমিকের পরের সংখ্যাটা সবগুলো সমান, তাহলে 2 নাম্বার সংখ্যাটা দেখবেন। আর যেহেতু এখানে দশমিকের উপরে 6, 1, 3, 2 দেওয়া আছে, 4টা 4 রকম, তাহলে তো আমরা বলতে পারি প্রথমটা দেখলে দশমিকের পরে 1 যেটা আছে এটা দেখলাম। এমন যদি হইতো যে 0.60, এটা হয়তো 0.67, এটা হয়তো 0.67, এটা হচ্ছে 0.67, এরকম যদি দেওয়া থাকতো তাহলে আমরা 2 নাম্বার অঙ্কটা দেখতাম। দশমিকের পরে 6 তো সবাই সমান, পরেরটা আমরা দেখতাম। তাহলে আমরা সবসময় নিয়ম করব কি যে ভাগ করেও আমরা দেখতে পারি যে দশমিকের পরের যে সংখ্যাটা আছে এইটা কোনটা ছোট। দেখেন এখানে বৃহত্তম দেওয়া আছে, এইভাবে আপনি করতে পারেন যে দেখেন বৃহত্তম কীভাবে নির্ণয় করতে পারেন। 8/5 আর 11/6 দুটারে পাশাপাশি বসে গুণ করে দেখলাম 55 একটা 48, তাহলে 48 যেহেতু বড় ছোট, 55 বড়। আমরা যদি বলছি বৃহত্তম সংখ্যা নিতাম বড়টা, তাই আমরা 55টা নেব, আর ক্ষুদ্রতম করলে 48টা নিতাম। তো বড় যেহেতু বলছে তাই আমরা পাইলাম 5/8, যেটা এইটা থেকে আমরা পাইছি 55। তো এইটা নিয়ে আমরা গড় সাথে আমরা এই 14/8 যেটা এটার সাথে আমরা আবার গুণ করব। গুণ করে দেখলাম যে ওই যে 70 পাইছি একটা, 64 পাইছি। 70 যেহেতু 5/8 পাইছি, তাহলে এইটাই আমরা নেব। এটা নিয়ে আবার ওই 4 নম্বর অপশনের সাথে 8/3 এটার সাথে গুণ করলাম। গুণ করে দেখলাম 5/8 40, 3/8 24। দেখলাম যে 5/8 যে এটা 40 পাইছে, তাই আমরা বলতে পারি যে মানে 8/5 যেটা আছে এইটাই সবচেয়ে বড়। এইভাবে আপনি করেন, ঠিক আছে। আর যদি এভাবে না পারেন তাহলে আমি তো বললাম যে আপনি ইচ্ছা করলে বাঘ দিলেন, বাঘ দিয়ে আপনি দেখতে পারেন। এই যে দেখেন এখানে বাঘ দিচ্ছে, সেটাও করতে পারেন আপনার ইচ্ছা। খেয়াল করেন বসে এই যে এখানে দেওয়া আছে যে 39 নাম্বারটা দেখেন যে 16/13, 40/31, 8/7, 80/63 মধ্যে উইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশনস ইজ দ্য লার্জেস্ট, কোনটা সবচেয়ে বড়। তাহলে দেখেন এইখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখেন 13 16 দ্বারা আপনি ভাগ করে দেন, আর 7 8 দ্বারা ভাগ করে দেন, এইভাবে ভাগ করে দিতে পারেন। এরা 10 গুণ করে দিচ্ছে, আপনি চলে ভাগ করে দিতে পারেন। ভাগ করে দেখবেন যে কোনটা বড়, আপনি ভাগ করে 13 16 দ্বারা ভাগ দিতে পারেন, 7 8 দ্বারা ভাগ দিতে পারেন। হ্যাঁ, এরা মিলানোর জন্য সব মানে লবকে 10 দ্বারা কি করছে, গুণ করে দিয়েছে, দিয়া ভাগ করছে। আপনি ডাইরেক্ট ভাগ করে দিন 13 16 দ্বারা, 7 8 দ্বারা ভাগ করে দেন। ভাগ করে আমরা দেখলাম পেলাম 8.1, 8.7, 7.8, 7.8। তাহলে এদের মধ্যে বড় কত দেখেন, এটা হচ্ছে 8, এই 7 এটা তো ছোটো, 8.1 আর 8.7। তাহলে আমরা বলতে পারছি বড় হয়েছে 8.7, যেটা সেটা হয়েছে বড়, ঠিক না। 8.7 এটাই তো বড়। 8.1 একের পরে 2 3 4, তাহলে 7 বড়, তাহলে এই খটা হয়েছে বড়। এই যে দেখেন উত্তর খ দেওয়া আছে। আপনি ভাগ করে দেখতে পারেন, অথবা কোনাকুনি গুণ করে করতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি এখানে সবগুলো দেখতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে দেখেন এটা তো এরা ভাগ করছে, কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়। তাহলে 3/2 যেটা এরা আমরা ভাগ করছি, ভাগ করে দেখলাম 0.66। আর অপশনে যে দেওয়া আছে 33/50 দেওয়া আছে, এটার আমরা ভাগ করছি 0.66। অপশন খতে দেওয়া আছে 11/8, এটার ভাগ করছি, গড়ে ভাগ করছি, ঘরও ভাগ করছে। এখন বলছে যে 3/2 থেকে বড় কোনটা। তাহলে 3/2 ভাগ করলে ভাইছি 0.66। তো এই 0.66 থেকে বড় কোনটা, দশমিকের পরে দেখেন 6, এটাও দশমিকের পরে 6 সমান, এটা হচ্ছে দশমিকের পর 6। আর দেখেন দশমিকের পরে 7 দেওয়া আছে। তাহলে যেহেতু দশমিকের, আমরা তো বলছি দশমিকের পরে যে সংখ্যাটা, এটা দেখেন কোনটা বড় বা ছোটো। তো দেখেন এখানে দশমিকের পরে 6, এটাও দশমিক পরে 6, এটা দশমিক পরে 4, আর এটা দশমিকের পরে 7। তাহলে সবচেয়ে বড় কোনটা, দশমিকের পরে 7 যেটা, এটাই বড়। তাই আমরা বলবো অপশন খ 11/8 যেটা, এটা বড়। তা আপনি ইচ্ছা হলে ভাগ দিয়েও দেখতে পারেন, অথবা কোনাকুনি গুণ কইরা যেটা উপরে আমরা দেখাইছি এভাবেও আপনি দেখতে পারেন, ঠিক আছে। ভাগ করে দেখবেন যে দশমিকের পরে যে সংখ্যাটা, এই সংখ্যাটা দেখবেন যে কোনটা বড়। যেভাবে মনে হচ্ছে আপনি এভাবে করেন। নিচের কোনটি ছোট সেটা দেখেন 0.3, আচ্ছা রাখলাম 0.3, রুট ওভার 0.3, এটা রুট করে পাইলাম এত।
3/1 এটারে ভাগ করে ফেলাম এত, 5/2 এটারে আমরা ভাগ করে ফেলাম এত। এখন বলছে নিচের কোনটা ছোট, মানে সবচেয়ে ছোট কোনটা। তাহলে আপনি দশমিকের পরে চিন্তা করেন, দশমিকের পরে এটা আছে 3, এটা দশমিক পরে 5 বড়, এটা দশমিকের পরে 3 কিন্তু আবার একটা 3 দেয়া আছে, কিন্তু এটা কিন্তু প্রথম অপশনটা শুধু 0.3, আর এটা 3 এর পরে 3 দেয়া আছে, এটা 0.3 থেকে একটু বড়। আর এটা হচ্ছে 0.4, তাহলে 0.3 থেকে এটাও বড়। তাহলে একমাত্র প্রথম অপশনটায় 0.3 যেটা, এটাই কিন্তু সবচেয়ে ছোট। 0.33 যেটা, এটা 3 এর পরে আরেকটা সংখ্যা আছে 3, কিন্তু প্রথমটার মধ্যে নাই, তাই আমরা বলবো যে এটাই ছোট, এটা একটু বড়। আরেকটা অপশন আমরা যদি খেয়াল করে দেখি, ওই যে ওই আগের মতো ভাগ করেও আপনারা দেখতে পারেন, কোনাকুনি গুণ করেও। এই দুইটা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম আপনি করতে পারেন, সবগুলি এইভাবে এখানে দেওয়া আছে যে কোনটা বড়, এর মধ্যে কোনটা বড় আছে এটাই আসে। দুইটা ভগ্নাংশ গুণ, এদের মধ্যে একটি অত হলে অপর ভগ্নাংশের কত। হ্যাঁ, এটা আমরা পারবো। এটা অত উপরেটা দেখেন। আচ্ছা, আমরা উপরে দেখি আরেকটা। এখানে দেখেন 61 নাম্বার দেওয়া আছে, কোন সংখ্যার 1/3, কোন সংখ্যার 1/3 ও 1/4 পার্থক্য হচ্ছে 2.5। তাহলে কোন সংখ্যা জানি না, তাই ধরলাম আমরা ক অথবা এক্স। 1/3 হচ্ছে 1/3, তাহলে ক গুণ করলে ক/3, আর 1/4 হচ্ছে গিয়ে 1/4, ক গুণ করলে মানে 4। তাহলে পার্থক্য মানে বিয়োগ সমান বলছে কত, 2.5। এখন এখান থেকে আমরা লসাগু কইরা 4 ক থেকে 3 ক বিয়োগ করলে একটা ক, 12 আছে বাঘ, এটা এই দিক দিয়ে 2.5 এর সাথে গুণ করে দিন, করে দিলে কর মান 30 পাইলেন। তাহলে আপনি বলতেন সংখ্যাটা হচ্ছে গিয়ে 30। দুটি ভগ্নাংশের গুণ ফল দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা। তাহলে দুইটা সংখ্যার যদি গুণ থাকে, তাহলে একটা দেওয়া থাকলে আরেকটা বাঘ দালে লই আমরা পাই যাব, কারণ দুইটা সংখ্যা গুণ করে এখানে দেওয়া আছে। তাহলে একটা যদি দেওয়া থাকে, তাহলে গুণ ফল যেহেতু দেওয়া আছে, তাহলে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যাটা পাওয়া যাব। কোন সংখ্যার অত অংশ 80 এর সমান, এটা বের করেন। তাহলে এই যে কোন সংখ্যা বলছে, কোন সংখ্যা মানে জানি না, তাহলে জানি না মানে কি, সংখ্যা হবে এক্স। তাহলে কোন সংখ্যা যোগ এর সংখ্যার কথাটা আছে কি, সংখ্যার মানে কি, সংখ্যা যোগ এর সংখ্যার। তাহলে সংখ্যা আমরা ধরলাম এক্স, আর এর মান হচ্ছে কি গুণ। এর আমরা মানে পঞ্চম শ্রেণীতে 3, 4, 5 আমরা সরলের মধ্যে আছে, এর মান হচ্ছে গুণ। তাহলে এক্স কোন সংখ্যা মানে এক্স, আর সংখ্যার মানে এর আছে, এর মানে গুণ। তাহলে এক্স গুণ 7/4 লিখলাম, 7/4 এর মান দেওয়া আছে কত, 80 এর সমান। তাহলে সমান দিলাম 80। এখন আমরা গুণ করলাম, দেখেন এখানে 7 ভাগ হয়ে আছে, এই দিক দিয়ে ফাটাই দিলাম, গুণ হয়ে গেল। 4 আছে, এক্স এর সাথে গুণ হয়ে এই দিক দিয়ে ফাটাই দিলাম, ভাগ হয়ে গেল। এখন গুণ করে দেখেন, এক্স এর মান পাইলেন আপনি 140, শেষ। এভাবে সকল অঙ্ক আপনি এখান থেকে আপনি করতে পারবেন, সকল অঙ্কই এখান থেকে হবে। ঠিক আছে, এই যে এটার মতো, এটা কোন সংখ্যা জানি না এক্স, তাহলে এক্স সংখ্যার অন্তঃস্তর আছে, মানে এটার মধ্যে এর আছে, তাহলে মানে গুণ এক্স এর 3/7, তাহলে লিখলাম 3/7 সমান বলছে 48, লিখলাম 48। তাহলে 7 যেহেতু ভাগ হয়েছে, আমরা গেলে হইব গুণ, তাহলে 48 এর হাতে 7 গুণ হইব। আর 3 যেহেতু এক্স এর হাতে গুণ আছে, এদিক দিয়ে মানে এদিক দিয়ে সমান, এদিক দিয়ে গেলে ভাগ করে দিলাম। এখন কাজ করে দেখলাম 112 পাইলাম। সরকারি নিয়োগ 2018 সালে আসছে। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি হচ্ছে 7, ভগ্নাংশটি কত? তাহলে আমরা লব ধরলাম এক্স আর হর ধরলাম ওয়াই। তাহলে লব আর হরের পার্থক্য মানে বিয়োগ, তাহলে বিয়োগ করে দিলাম এক্স মাইনাস ওয়াই 1, আর সমষ্টি যোগ করে দিলাম এক্স প্লাস ওয়াই 7। এখন ভগ্নাংশটা নির্ণয় করতাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, যে ওই যে 1 নং আর 2 নং আছে, আপনি যোগ বিয়োগ করেন। যোগ করলে এক্স হইব 2x, আর ওয়াই কাটতে যাব, 7 আর 1 8। 2x এর সাথে গুণ আছে, এদিক দিয়ে ফাটা দিলে ভাগ, এক্স এর মান পাইলেন আপনার 4। এখন 1 নঙ্গে বা 2 নঙ্গে এক্স এর মান বসালে আপনি ওয়াই মান পাইবেন। তাহলে এখন বলছে ভগ্নাংশটা কত, আমরা জানি ভগ্নাংশ উপরে থাকে লব আর নিচে থাকে হর। তাহলে লব রে ধরছিলাম এক্স এর মান 4, তাহলে উপরে হবে 4, আর হর ধরছিলাম ওয়াই এর মান 3 হবে নিচে 4/3। তাহলে উত্তর 4/3 দেওয়া আছে। সবগুলো মিলবে এভাবে। দেখেন ওই উপরে যেটা বোঝালাম এটাই এখানে দেওয়া আছে। সায়েন্স মেথে একটা মানে বিষয়, একটা জিনিস আমার ভালো লাগে, সেই জিনিসটা হচ্ছে কি আপনার সিরিয়াল বাই দেওয়া আছে, মানে এক নিয়মে যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনি দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল অসংখ্য দেওয়া রাখছে। আর এগুলো প্র্যাকটিস করতে হবে। এমন এখন আপনি যদি মনে করেন যে একটা অঙ্ক দেখলেন, মানে 73 নাম্বারটা দেখলেন, দেখে বাকি 74টা নাম্বার একই নিয়মের, কিন্তু দেখলেন না দেখলে চলে গেলেন গিয়া, বললেন সেটা পারি, কারণ কেন ওই যে একটা দেখলাম একটা নিয়মই সবগুলো, কিন্তু না, আপনাকে দেখে যাইতে হইব। আপনি পারি বা একই নিয়মে বলে একটা দিকে দৌড় মেরে গেলে হবে না, তাহলে দেখবেন পরীক্ষা হলে পারবেন না। কারণ অনেকটির মধ্যে কথাগুলো একটু ঘুরাইয়া দেয়, এই কথাটা বোঝার জন্য আপনাকে দেখে যেতে হবে।
দুই একবার রিভিশন দেওয়া লাইলে পরে আপনি মনে করেন যে দাগায় রাখলেন যে হ্যাঁ এটা দেখলে চলে, কিন্তু দুই একবার রিভিশন, কিন্তু প্রথম দুই একবার আপনাকে সবগুলো চোখগুলায় যাইতে হবে। এক নিয়ম হলেই যে আপনি ফালাইতে হয়ে যাবেন গিয়ে এরকম হবে না। যেমন আপনি খেয়াল করে দেখেন 77 নাম্বারটা, এটা 26তম বিসিএসে আসছে, প্রাথমিক সহকারী নিয়োগ 18 আসছে, তৃতীয় পর্যায়ে 19 সালেও আসছে আবার তৃতীয় পর্যায়ে। আচ্ছা যাই হোক, কোনো সংখ্যা জানি না এক্স, কোনো সংখ্যার 2/1, সংখ্যার মানে সংখ্যা যোগ এর, তাহলে এক্স এর 2/1, তাহলে গুণ দিলে হইব এক্স এর 2/1, এক্স একে এক্স, তাহলে x/2 হয়ে গেল। এর সাথে 6 যোগ, খেয়াল করে দেন কোনো সংখ্যা হলে এক্স এর 2/1, তাহলে এক্স, তারপরে আপনি যদি এর ব্যবহার করেন মানে এর মানে হচ্ছে গুণ, তারপরে যদি আপনি 2/1 দেন তাহলে এক্স একে এক্স হয়ে গেল উপরে, আর নিচে 2 থাকলো, ওইটা লাগছে x/2। এর সাথে 6 যোগ করতেন, যোগ করলাম 6, যোগ করলে সংখ্যাটির যে সংখ্যাটা আপনি ধরছিলেন, কোন সংখ্যা ধরছিলেন এক্স এর 2/3, তাহলে এক্স এর 2/3 মানে কি 2x/3 এটা হইব। এখন সংখ্যাটি কত নির্ণয় করেন, এখন আপনি নির্ণয় করেন, এই দেখেন 2x/3 যেটা এটা এই দিক দিয়ে লয়ে ফেরেন, আর +6টার এই দিক দিয়ে ফাটাই দিন -6, কাজ করে দেন মান পাইবেন, মান করে এখান থেকে এক্সের মানটা পাইলেন 36। এভাবে সেম এটাও দেখেন কোনো সংখ্যা জানি না, সংখ্যা এক্স, সংখ্যার মানে সংখ্যা যোগ এর আসছে এখানে, তাহলে এক্স এর 2/1, এর মানে গুণ, তাহলে এক্স একে এক্স, x/2 সাথে 3 যোগ করতেন, যোগ করলাম 3 যোগ, সংখ্যার মানে কি ধরছিলাম কি এক্স ধরছিলাম, এর 2/3, তাহলে এক্স এর 2/3 মানে হচ্ছে 2x/3 হইব, কারণ এক্স এর মানে কি 2 গুণ মানে 2/3 তো, আর এক্স এর তাহলে এক্স গুণ 2/3, তাহলে এক্স এর সাথে 2 গুণ করলে 2x হইতেছে। এখন এখান থেকে এক্স এর মান বার করবেন, এখানে যেগুলো আছে সবগুলো এই নিয়মে হবে, আপনি দেখলেই বুঝবেন যে নিয়মগুলো সবগুলো এই নিয়মে। তারপর আমরা যদি আরও নিচে যাই, স্টেপ 8 দেওয়া আছে, ভগ্নাংশ তৈরি দেওয়া আছে। হ্যাঁ ভগ্নাংশ তৈরি ঠিক আছে, আমরা ভগ্নাংশ করি। এখানে খেয়াল করে দেখেন দেওয়া আছে একটা, এক ব্যক্তির বয়স তার 3 পুত্রদের বয়সের সমষ্টি দ্বিগুণ, তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ? তাহলে 3 পুত্রের বয়সের সমষ্টি দিলাম 3x, তাহলে পিতার বয়স হইব 3 পুত্রের বয়সের সমষ্টি যত তার দ্বিগুণ, তাহলে 2 গুণ করে দিলাম, 2 গুণ 3x হলো 6x। তাহলে এখন বসে পুত্রের গড় বয়স, কে আগে দেখেন, আগে কে আগে কিন্তু বলতেছে দেখেন পুত্রের গড় বয়স, তাহলে পুত্রের গড় বয়স যেহেতু বসে পিতার বয়সের কত অংশ, তাহলে পুত্র যেহেতু আগে বসে মানে 3 পুত্রের গড় বয়স, তাহলে গড় বয়স মানে কি আমরা যেহেতু সমষ্টি দেশে 3 পুত্রের বয়সের সমষ্টি 3x ধরে 3 দ্বারা ভাগ দেবেন, কারণ গড় করার নিয়ম কি যে 3টা সংখ্যারে যোগ করে 3 দ্বারা ভাগ, তাহলে 3 পুত্রের বয়স যোগ করে পাইছি 3x, 3 দ্বারা ভাগ করলে 3 জন পুত্র, তাই 3 দ্বারা ভাগ করলে হইব গড় বয়স। 4 জন পুত্র হলে 4 জন পুত্রের বয়স যোগ করে 4 দ্বারা ভাগ করলে হইব গড় বয়স। 5 জন পুত্র হলে 5টা পুত্রের বয়স যোগ করে 5 দ্বারা ভাগ, অর্থাৎ যত জন সংখ্যা হবে অত দ্বারা ভাগ। যেহেতু 3 পুত্রের বয়সের সমষ্টি 3x, তাই তাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 3 পুত্র যেহেতু, তাহলে আমরা পাবো গড় বয়স x। এখন আমরা লিখব বস্তুত যে পুত্রের গড় বয়স যে আগে লেখছে তারে দেব উপরে, প্রথমে বলছে পুত্রের গড় বয়স, আগে যেহেতু পুত্র বলছে তাই উপরে লিখলাম পুত্রের গড় বয়স x, আর পিতার বয়স যেহেতু পরে বলছে তাই পিতারটা দেব নিচে 6x, কাটাকাটি করলে 1/6, এটাই হচ্ছে উত্তর, 6/1 অংশ। এভাবে এখানে অসংখ্য দেওয়া আছে, নোটের হিসাবও দেওয়া আছে, আপনি সবগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে। খুঁটি ও ট্যাঙ্কের কথা থাকলে এখানে দেওয়া আছে, খুঁটি এবং ট্যাঙ্কের কথা যদি থাকে এখানে দেওয়া আছে। তা আমরা দেখি, এখানে দেখেন একটি 93 নম্বরটা দেখেন, একটি বাঁশের 0.1 অংশ হচ্ছে কাদায়, 0.15 অংশ হচ্ছে কাদায়, 0.65 অংশ হচ্ছে পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? তাহলে খেয়াল করে দেখেন একটা বাঁশের 0.15 আছে কাদায় আর 0.65 আছে পানিতে, এই দুইটার আমরা যোগ করব, যোগ করে মোট অংশ ধরবো আমরা 1, মনে করি বাঁশটা সম্পূর্ণ অংশ হচ্ছে 1। আমরা ছোটোবেলায় 3, 4, 5-এ আমরা এটা পড়েছি যে ভগ্নাংশের অঙ্ক হইলে বা অংশের অঙ্ক হইলে সম্পূর্ণ অংশ আমরা 1 ধরতে হবে।
সবসময় মনে রাখবেন কোনো অঙ্ক যদি অংশের হয়, ভগ্নাংশের মধ্যে কিন্তু অংশ আছে, ভগ্নযোগ অংশ, ভগ্নাংশ অথবা অংশ কথা উল্লেখ থাকলে তাহলে সম্পূর্ণটা আমরা 1 ধরব। তাহলে কাদায় আছে 0.15 আর ফানিতে আছে 0.65, এই দুইটারে যোগ করলাম। তাহলে যোগ করলে মোট অংশ ধরলাম আমরা 22টার 1 অংশ। তাহলে 1 থেকে আমরা এটাকে আমরা বিয়োগ করব। তাহলে 1 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখেন 0.20 পাইছি। এইটা হচ্ছে গিয়ে আপনার কাদাও না ফানিতো না, মানে কি এটা আপনার ওই যে পানির উপরের অংশটা, শুকনা অংশটা। খেয়াল করে দেখেন আমরা বলছি কাদায় আছে এবং ফানিতে আছে, দুইটার যোগ করছি, যোগ করে মোট অংশ 22টার মোট দৈর্ঘ্য দিলাম আমরা 1 অংশ। 1 থেকে আমরা এই কাদা আর পানিতে যে যোগ করছি এটা আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে যে অংশটা থাকবে এটা হবে শুকনা অংশটা থাকবো, ঠিক আছে। পানির উপরে অংশটা যে 0.20 অংশ। তাহলে আবার কিন্তু দেখেন পানির উপরে 22টার দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার দেওয়া আছে, 4 মিটার 22টার উপরে দৈর্ঘ্য শুকনা অংশ 4 মিটার। আর আমরা শুকনা অংশে পাইছি 0.20, এটাও শুকনা অংশ, এটা হচ্ছে অংশে, আর এটা হচ্ছে শুকনো অংশ হচ্ছে মিটারে। তাহলে আমরা লিখবো 0.20, এইটাই হচ্ছে গিয়ে আপনার 4 মিটার, কারণ এটাও শুকনো অংশ, ওইটা হচ্ছে গিয়ে 4 মিটারও শুকনো অংশ। তাই আমরা লিখলাম যে 0.20 সমান 4 মিটার। তাহলে আপনি বলেন যে 0.20 যদি হয় 4 মিটার তাহলে 1 অংশ কত? তাহলে 1 অংশ হলে মানে কম, আমরা ভাগ দেব। তাহলে 4-রে 0.20 দ্বারা ভাগ করলে বাইরে পাবেন আপনার 20 মিটার পাইবেন। তাহলে সম্পূর্ণ এই যে 1 অংশ মানে তো সম্পূর্ণ অংশ, তাহলে 1 অংশের দৈর্ঘ্য পাইলাম 20 মিটার, তাই উত্তর বলবো 20 মিটার। অথবা ওইখানে ভগ্নাংশ হিসেবে দেখা দিচ্ছে, একই কথা, 0.20 ভগ্নাংশ বানাইছে, এটা বেশি থাকে পরীক্ষা হলে। একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির মধ্যে ও 12 ফুট পানি উপরে আছে, খুঁটি দৈর্ঘ্য নির্ণয় করেন। তাহলে আপনি খেয়াল করেন খুঁটির মাটির নিচে আছে অর্ধেক অংশ, অর্ধাংশ মানে অর্ধেক অংশ মানে কি 2/1, আর 1/3 মানে 3/1 আছে পানির মধ্যে। তাহলে এই দুইটার আমরা যোগ করলাম, মাটি এবং পানিতে কতটুকু আছে যোগ করে দেখলাম যে 6/5। তাহলে সম্পূর্ণ অংশ হচ্ছে 1 থেকে আমরা এই 6/1 মানে 5 অংশ আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাইব এটা হচ্ছে আপনার পানির উপরের অংশ, ঠিক আছে। কারণ মাটিতে আর পানিতে দুইটা যোগ করছি, 1 মানে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করলে তাহলে মাটি পানি বাদ দিলে কি থাকে উপরে মানে শুকনো অংশ। তাহলে আমরা 1 অংশতে বিয়োগ করলে 6/1 অংশ পাইলাম, আমরা শুকনো অংশ পাইলাম। আর উপরে দেখেন 12 ফুট পানির উপরে আছে, পানির উপরে মানে কি শুকনো অংশ আছে 12 ফুট। 6/1 অংশ শুকনো, এটা হচ্ছে অংশ, আর 12 ফুট যেটা এটাও শুকনা, এটা হচ্ছে আপনার ফুটে হিসাব। তাহলে এই দুইটাই একই, এটাও শুকনা এটাও শুকনা। তাহলে আমরা লিখবো 6/1 অংশ সমান 12 ফুট। সুতরাং 1 অংশ কত? তাহলে 1 অংশ হচ্ছে আমরা গুণ দেবো, ভাগ দিয়ে দেবো। ভাগ করে দিলে আমরা জানি যে গুণ দিয়ে উল্টাইতে হয়, উল্টাইলে 12 গুণ 6 হবে, 1 যাবো নিচে। তাহলে 6×12 ফুট হইব আপনার খুঁটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য। এভাবে আপনাকে করতে হবে অঙ্ক। তারপর আমরা যদি খেয়াল করে দেখি, দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, পানিপূর্ণ স্টেপ 10-এ দেওয়া আছে, এক্সট্রা ম্যাথ দেওয়া আছে। পানিপূর্ণ দেওয়া আছে যে পানিপূর্ণ একটি পাত্রের ওজন 10 কেজি, যদি এর থেকে 7/3 অংশ পানি সরানো হয় তবে এর ওজন হয় 7 কেজি। তাহলে পানি শূন্য পাত্রের ওজন পানিপূর্ণ পাত্রের ওজনের শতকরা কত অংশ? তাহলে আমরা ধীরে ধীরে অর্ধেক অর্ধেক করি। একটা পানিপূর্ণ একটি পাত্রের ওজন হচ্ছে 10 কেজি, আর 7/3 অংশ পানির ওজন কত? তাহলে আমরা বলতেছি যে পানিপূর্ণ একটা পাত্রের ওজন মানে একটা পাত্রের মধ্যে পানিও আছে পাত্র আছে, এটা হচ্ছে 10 কেজি, পানিও আছে পাত্র আছে। আর 3/7 অংশ যদি পানি সরাই দিই তাহলে ওজন হইবে 7 কেজি। তাহলে আমরা 3/7 অংশ যেহেতু পানি সরাই দিছি, তাহলে 10 কেজি থেকে 7 কেজি কমে আছে। তাহলে 7/3 অংশ যেটা 7/3 অংশ এর ওজন কত পাইলেন আপনি? তাহলে 3 কেজি পাইলেন। কীভাবে? খেয়াল করে দেখেন, একটা পাত্রের মধ্যে পানি আছে বড়া, এটার ওজন হচ্ছে 10 কেজি, আর 7/3 অংশ পানি সরাই নেয়, এটার ওজন হচ্ছে 7 কেজি। তাহলে বোঝা গেল না যে 7/3 অংশের ওজন হচ্ছে আপনার 3 কেজি, কারণ এই 7/3 অংশ সরাইছেন দিকে তো 3 কেজি ওজন কমে গেছে। তাহলে 7/3 অংশের ওজন যদি ওই 3 কেজি হয়, তাহলে 1 অংশ মানে আমরা বলছিলাম যে সম্পূর্ণ ধরা হয় 1 রে, তাহলে 1 অংশের ওজন কত হবে? কম হলে আমরা দেব
মানে ভাগ দেব, ভাগ দিলে গুণ দিয়ে উল্টায় যাব, কিন্তু মনে রাখতিব 7/3 অংশ যদি 3 কেজি হয় তাহলে 1 অংশ হবে কম, কম হইলে হবে 3/7/3। আর এই 7/3 ভাগ থাকলে আমরা জানি ভগ্নাংশ গুণ দিয়ে উল্টালাই, তাই আমরা 7 গেছে গো উপরে, ভাগ থেকে গুণও নিচে গে, তাই 7 গেছে গো উপরে, 3 আয় নিচে, 3 কাটা হলো 7 কেজি। তাহলে বোঝা গেল 1 অংশ পানির ওজন 7 কেজি। 1 অংশ মানে কি, 1 অংশ থেকে সম্পূর্ণ মানে ওজনটা যেটা, তাহলে সম্পূর্ণ পানির ওজন ফেলেন 7 কেজি। তাহলে একটা পানিপূর্ণ একটা পাত্রের ওজন যদি 10 কেজি হয়, এটা আমাদের কিন্তু পানিপূর্ণ মধ্যে পানিও আছে, পাত্রও আছে 10 কেজি। তাহলে আর আমরা পানি ফাইলাম শুধু 7 কেজি, তাহলে 10 কেজিতে 7 কেজি বিয়োগ করলে কি থাকে, 3 কেজি, যেটা হচ্ছে শুধু পাত্রের ওজন। এখন শতকরা বলছে, তাই শতকরার নিয়ম হচ্ছে কি আপনারা খেয়াল করে দেখেন যে পানি শূন্য পাত্রের ওজন, পানি শূন্য শুধু পানি শূন্য মানে পানি নাই, শুধু পাত্রের ওজন। পানি শূন্য মানে কি, পানি নাই শুধু পাত্রের ওজন, তার পাত্রের ওজন হচ্ছে 3 কেজি, যেটা আগে বলছে তাই উপরে দেব। আর পানি পূর্ণ পাত্রের ওজন যত পরে বলছে তাই নিচে দেব, নিচে পানি পূর্ণ পাত্রের ওজন 10 কেজি দেয় আছে, নিচে 10 কেজি লিখলাম। শতকরা বলছে তাই 100 লিখলাম, কাটাকাটি করে আমরা 30% পেয়ে গেলাম। এভাবে আমাদেরকে অঙ্ক করতে হবে। আপনি দেখেন 103 নাম্বারটা দেখেন, একটি নার্সারিতে 16 জাতের ফুল গাছের আছে, 16 জাতের ফুল গাছ আছে, 4/1 অংশ জাতের 5টি করে, 4/3 অংশ জাতের 4টি করে গাছ আছে, সর্বমোট কয়টা গাছ আছে? তাহলে 16 জাতের মধ্যে 4/1 অংশ যেটা, এটা যদি আমরা কাটাকাটি করি 16 জাতের, দেখুন জাত যুগ এর, জাতের তার মানে এখানে এর আছে, এর মানে হচ্ছে গুণ, 16 জাতের, জাত যুগ এর, জাতের, এর জাতের সাথে এর আছে, সন্ধি করেন, জাত যুগ এর সাথে জাতের, তাহলে বোঝা গেল 16 সাথে জাতের সাথে এর আছে, তাহলে 16 এর 4/1 কাটাকাটি করলে 4 দ্বারা 16 ভাগ করলে 4 হইব, তাহলে 4 জাত পাইলেন আপনি, ঠিক আছে। তাহলে 4 জাত যেহেতু পাইলাম আমরা, তাহলে 4/1 অংশের ক্ষেত্রে আমরা পাইলাম কত, 4টা জাত, আর 5টা করে যেহেতু আছে, তাহলে একটা জাতের মধ্যে মানে 5টা আছে, তাহলে 4টা জাতের মধ্যে 4 5 20টা আছে। আবার বলছে যে 4/3 অংশ জাতের 4টা করে গাছ আছে, তাহলে 16 জাতের 4/3 অংশ, জাতের মানে জাত যুগ এর, তাহলে 4 দ্বারা 16 কাটাইলে 4, 3 4 12, 12টা জাত পাইলাম। আর প্রত্যেকটা জাতের মধ্যে 4টা করে আছে, তাহলে 12টা জাতের মধ্যে 3 4 12 48টা আছে, তাহলে উপরে পেলাম 20টা আর নিচে পেলাম 48টা, মোট হচ্ছে 68টা গাছ আছে। একটু মনোযোগ দিলে দেখবেন আপনি অঙ্কগুলো সবগুলো আপনি পারবেন, এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আপনি পারবেন এভাবে করলে। আরেকটা অঙ্ক দেখেন, এখানে দেওয়া আছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দ্বারা 7 কেজি। তাহলে বোঝা গেল অর্ধেক অংশ পানির ওজন কত, 12 থেকে 7 গেলে 5 কেজি। আপনি খেয়াল করে দেখেন পানি ভর্তি বালতি মানে কি, বালতিও আছে পানিও আছে, 12 কেজি আছে। আর বালতি যদি অর্ধেক পানি থাকে তাহলে ওজন হয়ে যায় 7 কেজি। তাহলে অর্ধেক পানি যদি হয় 7 কেজি, তাহলে যে অর্ধেকটা আমরা সরাইছি এই অর্ধেকটা ওজন কত, 5 কেজি আছে। তাহলে বালতির ওজন কত দেখেন, তাহলে আমরা বলতে পারি যে 7 কেজি যদি থাকে, অর্ধেক পানি আর অর্ধেক মানে বালতি আর পানি মিলাইয়া কি বলছে যে বালতির অর্ধেক পানি আর বালতি হচ্ছে কি আপনার যোগ করলে হয় 7 কেজি। তাহলে আমরা যে অর্ধেক পানির ওজন পাইলাম আমরা 5 কেজি, তাহলে বোঝা গেল যে 2 কেজি হচ্ছে বালতির ওজন। তো বলছে হচ্ছে যে খালি বালতির ওজন কত, আমরা 2 কেজি বলে দিলাম। এভাবে সব অঙ্ক আপনি এখানে চেষ্টা করলে সবগুলো মিলবে, ঠিক আছে, সবগুলো অঙ্ক এখানে আপনি মিলবে, যদি আপনি চেষ্টা করেন তাহলে সব মিলবে। আপনি খেয়াল করে দেখেন এখানে একটি ফলে 120 নাম্বারটা দেখেন, একটি ফলের জুড়ি 2/5 আম পরীক্ষা করার পর 4টিতে ত্রুটি পাওয়া গেল এবং বাকি 36টা ত্রুটি মুক্ত পাওয়া গেল। শতকরা 81% আম ত্রুটি মুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটা ত্রুটি মুক্ত আম পেতে হবে? তাহলে খেয়াল করে দেখেন 2/5 মানে কি, উপরে 2 নিচে 5 মানে কি 5/2 অংশ। তাহলে বলছে যে একটি ফলের জুড়িতে 2/5 আম পরীক্ষা করার পর 4টা ত্রুটি পাইলাম, 36টা পাইলাম কি ত্রুটি ছাড়া। তাহলে মোট কত পাইলাম, 5/2 মানে 2/5 মধ্যে ফল পাইলাম কয়টা, 4টা ত্রুটি আর 36টা ত্রুটি মুক্ত, তাহলে মোট হলো 40টা। তাহলে 5/2 অংশের মধ্যে ফল পাইলাম 40টা, তাহলে 1 অংশের মধ্যে কত হবে, তাহলে 1 অংশের মধ্যে কম হবে, কম হইলে ভাগ হবে, ভাগ হইলে গুণ দিয়ে উল্টাইতে হবে বা ভগ্নাংশে, তাই গুণ দিয়ে উল্টাইলে 5 যাবে উপরে, 2 এসে পড়বে নিচে। এখন কাটাকাটি করলে দেখেন যে আমরা দেশে
40 গুণ 5/2 আছে, আমরা যদি ভাগ করি 40টা 20 দ্বারা, মানে 100টা পাবো আমরা। তাহলে এক অংশ মানে কি সম্পূর্ণ আম আছে আপনার 100টা। তাহলে 100টা যদি সম্পূর্ণ আম থাকে তাহলে 100 এর 81% কত? 81, কারণ 100-র মধ্যে 81% মানে 81টা আম। তাহলে আম আছে আপনার 36টা আছে কি ত্রুটি মুক্ত মানে ভালো। তাহলে 81-র মধ্যে 36টা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 45টা হবে ত্রুটি। অবশ্যই আমের মধ্যে ত্রুটিমুক্ত আম পাওয়া লাগবে 45টা, কারণ 36টা আমরা ত্রুটিমুক্ত পাইছিলাম, মানে 81% পাওয়া দরকার। তাহলে 36টা যদি ত্রুটিমুক্ত হয় আর কয়টা লাগে? 81টা হইতে 45টা লাগে। এভাবে আমাদের অঙ্ক করতে হবে। তো আমরা পরবর্তীতে পরের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।